করে চিৎকার, জানাই ধিক্কার, ধ্বংস হয়ে যা তোরা সব, রাস্তাঘাটে মানুষ মারতে যারা করেছিস তৈরি মব। নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। একটি মানুষকে আরও একটি মানুষই কীভাবে নির্মমভাবে হত্যা করলো, এর প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই হচ্ছে। শুভেচ্ছা সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ব্যক্তিগত আয়োজনে সাথে আছি মাইদুর রহমান রুবেল। আলোচনা করব আলোচিত সেই ভিডিওটি নিয়ে, কি হয়েছিল, কেন হয়েছিল, জানার চেষ্টা করব। তাই নিশ্চয়ই দেখেছেন যে পুরনো ঢাকায় মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর কম্পাউন্ডে নিয়ে একটি মানুষকে আরও কিছু মানুষ কিভাবে নির্মমভাবে হত্যা করলো, কেন হত্যা করলো তাকে। যদ্দূর জানা গেছে গণমাধ্যমের সূত্র ধরে, সেই বিষয় নিয়ে যদি আলোচনা করি, সোহাগ অর্থাৎ চান মিয়া সোহাগ যাকে হত্যা করা হয়েছে, তিনি মূলত একজন ভাঙাড়ির ব্যবসায়ী। ভাঙাড়ির ব্যবসায়ীর সাথে তিনি ব্যবসার সাথে তিনি তারের ব্যবসা করেন। কেবল সেটি হচ্ছে গিয়ে পুরনো তার, তামার তার, পিতলের তার, এই ধরনের তারের ব্যবসা করে, পুরনো তার। এই তার নিয়ে পুরনো ঢাকায় একটি সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত। এই সিন্ডিকেটের আধিপত্য নিয়েই আসলে যে বিষয়টি নিয়ে, যেটি হচ্ছে গিয়ে সেই আধিপত্য দখলে নিতে চেয়েছিল দুজনের নাম প্রথমে এসেছে। একজনের নাম মাহিন, আরেকজনের নাম তারেক। তারা মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত, এবং জানা গেছে তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সাথে জড়িত। সেটি বলছে যে বিএনপির রাজনৈতিক দলের সাথে জড়িত। অনেক গণমাধ্যম বিষয়টিকে উজ্জ করে গেছে। অপরাধীদের কোনো দল হয় না, সেটি এর আগেও বলেছে, বিএনপি তো বরাবরই বলে আসছে। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা অপরাধ করে তাদের গ্রেফতার না করলে অপরাধ বাড়বে। এবং কিছুক্ষণ আগে যেসব বিএনপির যে অঙ্গ সংগঠনটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই যুবদল তারাও একটি স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট দিয়ে যারা জানিয়েছে যে সূত্রপুর বা যে এলাকার যুবদলের নেতাদের আশ্রয়ে থাকতেন তারা, যে এলাকার যুবদলের আশ্রয়ে থাকতেন তারা, সেই এলাকার যুবদলের দুই নেতাকে তারা চিরস্থায়ী অর্থাৎ আজীবনের জন্য বহিষ্কার করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোনো পদধারী নেতা নয়। জানা গেছে যে মাহিন যুবদলের সভাপতি প্রার্থী, যেই কারণে যদি তার পদ থাকতে হবে তাকে বহিষ্কার করবে। যেহেতু তার পদই নাই, তাকে বহিষ্কার করবে কি করে? যদিও ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং পুলিশ বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ সিসি ক্যামেরায় যাদের দেখা যায় তাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে। জানা গেছে যে এই ঘটনার সাথে 40 থেকে 50 জনের মতো জড়িত। কতটা নিষ্ঠুর, নির্মম হলে এমন ঘটনা ঘটাতে পারে? তাদের সাথে কিন্তু দ্বন্দ্ব ব্যবসাকে কেন্দ্র করে, এবং তাদের সাথে সখ্যতাও ছিল। জানা গেছে গত বুধবার সোহাগের বাড়িতে গিয়েই মাহিন দুপুরে ভাত খেয়েছে। একজনের বাসায় যখন আরেকজন ভাত খায়, তখন বোঝা যায় তাদের মধ্যে একটি হৃদ্যতা বা বন্ধুত্ব আছে। মূলত সেইটাই আসলে তাদের যে বন্ধুত্ব ছিল বা সুসম্পর্ক ছিল, এই ব্যবসাকে কেন্দ্র করে। জানা গেছে ব্যবসার পেছনে কিছু ব্যবসা আছে, অবৈধ কিছু ব্যবসার খবর ইদানিং ইতিমধ্যে পাওয়া গেছে। এই সব মিলিয়ে আসলে স্বার্থের দ্বন্দ্বে লেগেছে। সেই দ্বন্দ্বের কারণেই মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। তবে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এই আধুনিক যুগে প্রস্তর যুগের মতো পাথরের মতো একটি সদৃশ বস্তু, সেটি সিমেন্টের ব্লক, জানা গেছে ইট ব্লক দিয়ে কিভাবে তাকে শরীরে মাথায় থেতলে দেওয়া হচ্ছে। জানা গেছে তার আগে মিটফোর্ড হাসপাতালেই মূলত তাকে নিয়ে পিটিয়ে মোটামুটি মৃত্যু কাছাকাছি নিয়ে গেছে। তাকে সেইখান থেকে ট্রেনে হিস্ট্রে বের করে এনে জনসমক্ষে লোকচক্ষুর সামনে মূলত উল্লাস করেছে নারকীয়ভাবে। এত মানুষ সেখানে, পুরনো ঢাকায় সারাদিন মানুষ থাকে, এত মানুষ, কেউ সাহস করে সেটি থামাতে গেল না, কেউ প্রতিবাদ করে না। অথচ 1 বছর আগে জুলাই বিপ্লবে মানুষ কি পরিমাণ সাহসী প্রতিবাদী হয়ে উঠেছিল, তার 1 বছর পরেই মানুষের সাহস কোথায় চলে গেল? এর দায় এড়াতে পারে না দল হিসেবে বিএনপি, দায় এড়াতে পারে না সরকারও। কারণ এই ধরনের মব সৃষ্টি যদি এখনও হয়, মানুষকে যদি এইভাবেই প্রাণ দিতে হয়, তার সুরাহা কি? মানুষের নিরাপত্তা কোথায়, নিশ্চয়তা কোথায়? সেটি দল হিসেবে যেমন এড়াতে পারবে না বিএনপি, এড়াতে পারবে না সরকারও। তবে বিএনপি বলছে যে তাদের বিরুদ্ধে আসলে একটি পক্ষ উস্কে দিচ্ছে এই বিষয়গুলোকে।
নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন দলের কেউ যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তাকে যাতে বিন্দু মাত্র ছাড় দেওয়া না হয়, এবং তাকে বহিষ্কারের ঘটনা বিএনপির পক্ষ থেকে মামলার ঘটনাও দেখেছি গত 1 বছরে। এবং নিশ্চয়ই এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যাতে পরবর্তীতে কেউ আর এই ধরনের সাহস দেখাতে না পারে। যুবদল যে স্টেটমেন্টে দিয়েছে সেখানে বলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের শৈথল্যতা যাতে না দেখায় এবং অপরাধীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে যুবদল, নিশ্চয়ই তারা তাদের আরও ব্যাখ্যা দিবেন। কিন্তু কোনো ব্যাখ্যাই কি আর পারবে এই মৃত সোহাগকে ফিরিয়ে দিতে? সেটি পারবে না। নিশ্চয়ই দেখেছেন যে শুধু এই ঘটনাই নয়, এবং আরও অনেক ঘটনা আছে। যুবদলের খুলনাতেও যুবদলের এক নেতার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে, এবং বহিষ্কারের পরপর তাকে গুলি করে রক কেটে হত্যা করা হয়েছে। রাজনীতির পেছনে যে কত রকমের অপরাজনীতি আছে সেটি আপনারা ধীরে ধীরে আরও সামনে আরও দেখতে পাবেন। তবে কোনো অপরাধীদের পক্ষেই কোনো দলের থাকা উচিত নয়, কোনো অপরাধীদের দলে রাখাও উচিত নয়। অপরাধী তাকে দল যদি সমর্থন দেয়, দল যদি তাকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সে আরও বড় বড় অপরাধী হয়ে পড়ে। নিশ্চয়ই দেখেছেন যে অপরাধীদের ভবিষ্যৎ কোনোদিনই ভালো হয় না। সেটি বড় বড় যারা তারকা অপরাধী ছিল তারা নিশ্চয়ই দেখেছেন যে অতীতে বিএনপি তাদের অপারেশন ক্লিন হার্ট করে তাদের দলের অপরাধীদেরও তারা আসলে সাইজ করে দিয়েছে। নিশ্চয়ই সামনেও এই কাজটি করবে। এখন যেই সরকার আছে এই সরকারের উচিত কোনো ধরনের অপরাধের কোনো কারণে কোনো চাপেই যাতে বা নিজেদের মধ্য থেকে চাপ নিয়ে যাতে ছাড় দেওয়া না হয়। প্রত্যেকটি অপরাধের সুষ্ঠু বিচার হওয়া উচিত, এবং দৃষ্টান্তমূলক বিচার হলে এই দেশের অপরাধ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ। কিছু কিছু বিষয়ে কঠোর হওয়া উচিত, যেমন মধ্যযুগে যে বিচার হতো, যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে অপরাধীকেও হত্যা করা হতো। সেই সময় চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, প্রাণের বদলে প্রাণ কেড়ে নেওয়া হতো। যদি এই ঘটনারও তাকে সোহাগকে যেভাবে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, যারা হত্যা করলো তাদেরও যদি সেইভাবে হত্যা করা হয়, সেটা আসলে আইনে, বাংলাদেশের বর্তমান যে আইন, সেই আইনে সমর্থন করে না হয়তো, কিন্তু এই ধরনের শাস্তি যদি সাথে সাথে প্রস্তর যুগের মতো, মধ্যযুগের মতো শাস্তি হয়ে যেত, সেই ক্ষেত্রে অপরাধীদেরও পিলে চমকে যেত, তারা এই ধরনের অপরাধ করার আর সাহস পেত না। আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।